সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন পরে তোমাদের সঙ্গে আজ আমার কথা হচ্ছে, সেই অর্থে ভিডিও তৈরি করছি। অনেক দিন ধরেই ভাবছি যে তোমাদের জন্য ইন্টারভিউর কিছু একটু বিষয় নিয়ে আলাপ আলোচনা করা যায় কিনা। যাই হোক, আশা করি তোমরা খুব ভালো দিন কাটিয়েছো, পুজো ভালো কেটেছে এবং দীপাবলিও আরও সুন্দর কাটবে এই আশা করি। তোমাদের মনের প্রদীপ প্রজ্বলিত হোক, খুশি হাসিতে থাকুক সারা জীবন, কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে এই আশাই করছি। যে কারণে আজকে আসা, যে ইন্টারভিউ আমরা সামনে দিতে যাব, কিন্তু কতগুলো বিষয় আমাদের একটুখানি জেনে নেওয়া ভালো। আশা করি তোমরা সমস্ত চ্যানেল ঘাঁটছো, দেখছো। প্রথমেই বলে রাখি, প্রতিটি মানুষেরই বিষয়ভিত্তিক জ্ঞান ধারণ করার ক্ষমতা, তাদের বাচন উপস্থাপন ভিন্ন ভিন্ন হয়। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমারও এই বিষয়ে কিছু বলতে গিয়ে যদি তোমাদের মনে হয় এটি সত্য, এটি সুন্দর, তাহলে তোমরা গ্রহণ করো, নইলে বিতর্কিত কিছু করার বা বলার প্রয়োজন নেই। আমি আমার মতন করে যাতে তোমাদের সুবিধা হয় সেটা আমি বলার চেষ্টা করছি মাত্র, আর কিছুই নয়। কাজের ক্ষেত্রে তোমাদের একটি প্রয়োজনীয় বিষয় হবে বলেই মনে করছি, সেই জন্যেই আমার আজকে এই ভিডিওতে আসা। আগেও তোমরা আমার সঙ্গে থেকেছো, অনেক সহযোগিতা করেছো, এবারও আশা করি সেই সহযোগিতা পাবো এবং তোমরাও এটা শুনে উপকৃত হবে বলেই আমি মনে করি। যখন তোমরা পরীক্ষা দিয়েছিলে, আমি বিভিন্ন রকম সেট তোমাদের দিয়েছি, আশা করি কাজে লেগেছে। আবার যখন তোমরা পরীক্ষা দিয়ে এলে, সেই পরীক্ষার প্রশ্নপত্রের যে উত্তর, সে উত্তরও আমি দিয়েছি এবং তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে বোর্ডের দেওয়া যে উত্তর, সেই উত্তরের সঙ্গে আমার অন্ততপক্ষে 99% সঠিক উত্তর এবার হয়েছে। কিছু ক্ষেত্রে বিতর্কিত বিষয় আছে, তোমরা সকলেই জানো। 4-5টা প্রশ্নের ক্ষেত্রে সেই জায়গাগুলো একটু আলাদা আলাদা, কিন্তু আমি আমার মতন করে সেই জায়গাগুলো করেছিলাম এই কারণে যে যে উত্তরটা সবচেয়ে কাছাকাছি হয় সেই উত্তরই দেওয়া উচিত বলে আমি মনে করি। এতদিনের পরীক্ষা দিয়ে যে আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সূত্রেই আমি উত্তরগুলো করেছিলাম এবং সেক্ষেত্রে তোমরা দেখেছো যে আমার দেওয়া উত্তরগুলো এবং বোর্ডের উত্তরগুলো অনেকটা কাছাকাছি। তোমরা যেগুলো চ্যালেঞ্জ করেছো সঠিকই করেছো, তার সারবর্তা আছে। আশা করি বোর্ড সেগুলো মেনে নিয়ে তোমাদের সমাধান করবে, তোমরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে, এটাই আমি কামনা করি। এ তো গেল ফর্মালিটিস। এবার আসল কথায় আসা যাক যে আমরা কিভাবে প্রস্তুতি নেব। তার প্রথম কথা হচ্ছে যে প্রস্তুতিটা এরকম হওয়া উচিত, আমি সবসময় বলে থাকি যে এখন থেকে একটা ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজটা কেমন, যে আমি বোর্ডের সামনে গিয়ে দাঁড়িয়েছি, আমার কাগজপত্র চেকিং হয়ে যাওয়ার পরে এবার আমার নাম ধরে ডাকছেন বা রোল নাম্বার ধরে ডাকছেন যে অমুকবাবু আছেন বা এত নাম্বার রোল। তাহলে আমি আসবো স্যার বলে প্রবেশ করলাম এবং চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালাম। যতক্ষণ না পর্যন্ত তারা বসতে বলছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বসবো না। বসলাম এবং বসার পরে আমি তাদের ধন্যবাদ জানালাম। ধন্যবাদটা, এইবার তোমাদের প্রশ্ন আসে যে ধন্যবাদটা কি আমি জনে জনে জানাবো? না, একবারে মিটিয়ে দেওয়া ভালো। সকলকে বলবে আপনাদের সকলকে ধন্যবাদ। সেক্ষেত্রে অবশ্যই চোখ ঘুরিয়ে নিতে পারো চারিদিকে। এটা কিন্তু একটা মেন্টাল এক্সারসাইজ, এটা তোমরা করতে থাকবে। ঠিক তখনই তোমাকে কিন্তু প্রথম যে প্রশ্ন করে, একটি স্বাভাবিক একটা নিয়ম, সেটা হচ্ছে তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো। তো স্বাভাবিকভাবে যখন নাম বলা হয়, ইন্টারভিউর জায়গা কিন্তু সেই জায়গাতেই কিন্তু একেবারে শুরুই হয়ে গেল। আসবো স্যার থেকে যেমন শুরু হলো, তেমনি মূল মুখোমুখির জায়গা থেকে শুরু হয়ে গেল তোমার নাম কি। নাম যখন জিজ্ঞেস করবে, অবশ্যই নামের মানেটা কিন্তু জেনে নেওয়া ভালো। কোন বিদ্যালয় থেকে পড়েছো, বিদ্যালয়ের নামটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে বলা ভালো। যদি কোনো বিখ্যাত মানুষের নামে সেই বিদ্যালয় হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেই বিখ্যাত মানুষটির সম্পর্কে তোমাদের জেনে নেওয়া ভালো। কেননা ইন্টারভিউ মানে আমাদের এরকম ধরে নেওয়া কোনো মতেই উচিত না যে আমাকে শুধুমাত্র আমার বিষয় থেকেই আমাকে প্রশ্ন করবে, এটা কিন্তু কখনোই নয়। তাহলে আমাকে
এই যে যাত্রাটা শুরু হলো, এই যাত্রাটা কিন্তু আমাকে সঠিকভাবে বহন করে নিয়ে যেতে হবে, বিশ্বাসের সাথে, দৃঢ়তার সঙ্গে, হাসি মুখে। কেননা আমার ভিতরে যদি দৃঢ়তা এবং বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আমার সেই ভিতরের যে উপস্থিতি সেটা বাইরে কিন্তু প্রকাশ পাবে না। আর বাইরে প্রকাশ না পেলে কিন্তু সেই ইন্টারভিউর কিন্তু অর্থ দাঁড়াবে না। কেননা আমরা ইন্টারভিউ মানে একটা আমাদের পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ আমি কেমন মানুষ, আমাকে ঘাবড়ে দিলে আমি ঘাবড়ে যাচ্ছি কিনা। কেননা এই ঘাবড়ে দেওয়ার বিষয়টা তো একটা দুর্বলতার দিক। আমাকে একটা ছাত্র কিন্তু আমাকে অবশ্যই ঘাবড়ে দেওয়ার ক্ষমতা রাখে। সে বাজে আচরণ করে, বাজে শব্দ করে, বা পড়া না দিয়ে, বা বিভ্রান্তিকর প্রশ্ন করেও কিন্তু আমাকে ঘাবড়ে দিতে পারে। সুতরাং আমাকে সমস্তটাই কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমি এই জিনিসটাই খেয়াল রাখবো। এইবার যদি একটা প্রশ্ন করে, এই প্রশ্নটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন যে কোথা থেকে প্রশ্ন করব, তাহলে আমার কিন্তু উচিত এমন কয়েকটি বিষয় নির্বাচন করা যে বিষয়টি আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসাবে সিরিয়ালে রাখবো, যে এই সিরিয়াল নাম্বার অনুযায়ী আমি বলবো। তা আমার যদি প্রথম পছন্দ হয় যে আমি ব্যাকরণ থেকে পড়াবো, তাহলে ব্যাকরণের কোন অংশটা থেকে পড়াবো সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে বলতে হবে যে স্যার আমি ব্যাকরণ পড়াবো, ব্যাকরণের সন্ধি থেকে আপনি জিজ্ঞেস করুন, বা ব্যাকরণের আপনি কারক থেকে জিজ্ঞেস করুন, সমাস থেকে জিজ্ঞেস করুন, বা আমাকে পাঠ্যপুস্তক থেকে জিজ্ঞেস করুন। এই বিষয়টা সম্পর্কে কিন্তু দিব্যি একটা যথেষ্ট দৃঢ়তা এবং আত্মবিশ্বাস নিয়ে ওখানে বসতে হবে। যখন প্রশ্ন করা হবে সেই আমার নির্দিষ্ট পাঠ থেকে, তখন কিন্তু আমাকে উত্তরগুলো যথাযথভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। সবটাই হাসি খুশি আনন্দদায়ক যেন হয়, এটা খেয়াল রাখতে হবে। আমি যেন ঘাবড়ে না যাই, কেননা বিষয় নির্বাচনটা আমি নিজে করে দিয়েছি, এবং সেখানে থেকে প্রশ্ন করলে আমি ঘাবড়ে যাচ্ছি, এটা যেন না হয়। ধরেই নিচ্ছি যে আমি ঘাবড়ে গেছি, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে অবশ্যই বলবো স্যার এই বিষয়টা বা এই অংশটা আমার এখন মনে পড়ছে না, কিন্তু আমি স্যার পরে জেনে নেব। এইভাবে কিন্তু দৃঢ়তার সঙ্গে এবং হাসি খুশির সঙ্গে বলতে হবে। আমি পারি না অথচ আমি আমতা আমতা করে গেলাম, হ্যাঁ হুঁ করে যাচ্ছি, আমি বলতে পারছি না, এই ঘটনাটা যেন কখনোই না ঘটে, আর পুনরাবৃত্তিও যেন না ঘটে, সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই একটি বিষয় গেল। এবার অনেকেই এর এর পরের অংশটাই যায় যে আমি ডেমনস্ট্রেশন দেবো। তাহলে ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু একই বিষয় ঘটবে। আমার একটা চয়েসের ব্যাপার থাকবে, আর ওনাদের একটা চয়েস থাকবে। যদি আমি নিজের চয়েস দিই, সেক্ষেত্রে আমি নিজে কোন বিষয়ে কনফিডেন্ট, সেই বিষয়টা কিন্তু আমাকে আগে নিজেকে প্রশ্ন করে জানতে হবে যে আমি এই বিষয়টা আমি ভালো করে পড়াতে পারবো। হতে পারে আমার টেক্সট, হতে পারে সেই টেক্সটের হচ্ছে যে অন্তর্ভুক্তি ব্যাকরণ আছে সেই অংশটা, হতে পারে শব্দরূপ, ধাতুরূপ। একেবারে শুরুতেই কিন্তু আমাকে এটা নির্বাচন করে রাখতে হবে যে আমি কোন অংশটা পড়াবো, যদি আমাকে চয়েস দেয়। এবার আমাকে চয়েস দিল না, আমাকে বলা হলো যে তুমি বর্ষাবর্ণ নাম পড়াও, কথার কথা, বা আমাকে বলা হলো দুর্বাশাস সাপহা এই অংশটা পড়াও, যাই দিক না কেন, সেটা সম্পর্কে কিন্তু আমার একটা বিশ্বাস থাকার দরকার। যদি ওনারা চুজ করে দেন যে এইটা পড়াতে হবে, সেটা কিন্তু তাহলে সেই আত্মবিশ্বাসটা এখন থেকেই কিন্তু বাড়িতে প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আত্মবিশ্বাস জন্মাবে না। আর একটা জিনিস যেটা আমার সেটা চয়েজে পড়লো না বা আমি পারছি না, সেক্ষেত্রে কিন্তু সহজেই বলতে হবে স্যার আমি এই বিষয়টা আমি এখন পারছি না, আমাকে এই বিষয়টা দিন। অর্থাৎ বলটাকে নিজের কোর্টে নিয়ে এসে সেটাকে ডেলিভারি করা, এবং সেটা যদি দেয় তার সঠিকভাবে উপস্থাপন কিন্তু আমাকে বোর্ডে করতে হবে। সেই সব বিষয় নিয়ে আরও ডিটেল আলোচনা করা যাবে। তাহলে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার প্রবেশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, এবং ডেমনস্ট্রেশনের জন্য আমাকে কি কি করতে হতে পারে, এই বিষয়ে কিন্তু একটা সঠিক ধারণা নিয়ে বসতে হবে। এইবার ঠিক এর আগের অংশটা আমি একটু বলি। অনেকেই বলে যে স্যার আমি চুড়িদার পরবো না আমি শাড়ি পরবো। তো আমি সেক্ষেত্রে একটি কথাই বলবো মেয়েদের জন্য, বা যারা হবু শিক্ষিকা তাদের জন্য একটি কথাই বলবো, নিজেকে আগে প্রশ্ন করতে হবে। তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার শিক্ষিকাকে তুমি ক্লাসরুমে কেমনভাবে দেখলে তোমার ভালো লাগতো, বা একজন শিক্ষিকাকে কি পোশাকে দেখলে তোমার সঠিক শিক্ষিকা বলে মনে হতো। শিক্ষিকার মধ্যে যে মাতৃসুলভ আচরণ, সেই আচরণটা কি দেখলে ভালো লাগতো, দেখবে উত্তরটা বেরিয়ে আসছে। যদি তোমার সেই উত্তরের মধ্যে মনে হয় যে না শাড়ি, কিন্তু আধুনিক যুগে তো এখন অনেকটাই চুড়িদার পরে, তাহলে চুড়িদারেও আমি ফ্লেক্সিবল, আমি শাড়িতেও ফ্লেক্সিবল, কোনো অসুবিধে নেই।
তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজেকে চয়ন করে রাখতে হবে। ভিতর থেকে যে উত্তরটা আসে যে না, শাড়িতে আমি কমফোর্টেবল দেখি আমার দিদিমণিকে, আমার ভালো লাগে, সেদিন আমার খুব কাছের কাছের মনে হয়। চুড়িদারে দেখলে আমার অতটা মনে হয় না, কিংবা জিন্স পরে গেলে আমার একটুও মনে হয় না। যার যেটা মনে হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু তার কনফিডেন্সের সঙ্গে সেই জায়গাটার কিন্তু মোকাবেলা করতে হবে। যদি শাড়ি হয়, আমাকে জিজ্ঞেস করতে পারো যে কি হয়, তা আমি কিন্তু আমার দিদিমণিকে সারা জীবন শাড়িতেই দেখে অভ্যস্ত। আমার চয়েস শাড়ি। এবার শাড়ির ক্ষেত্রে তোমরা কীরকম ধরনের শাড়ি পরবে সেটা তোমরা নিজে যেটা ক্যারি করতে পারবে সহজভাবে সেটা। তবে আমার একটুখানি অভিজ্ঞতা যা, তা সেক্ষেত্রে আমি এইটুকুই বলবো, খুব মার দেওয়া একটা শাড়ি না পরে যাওয়া ভালো। সেক্ষেত্রে একটু অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে। যদি না থাকে তো না থাকলেও কোনো ব্যাপার নেই, এটা কিন্তু নিজেকেই বেছে নিয়ে দেখতে হবে। আবার এরকমও হতে পারে যে এই যে শাড়িটা আমি একটা দিন পরেছি, পরার পরের দিনে যদি সেই শাড়িটা পরা যায় একটু বোধহয় কমফোর্টেবল হয়, হতে পারে সেই কুঁচি বা ভাঁজগুলো পারফেক্ট হলো না, কিন্তু মনে হয় সেক্ষেত্রে চলার ক্ষেত্রে বা ক্যারি করার ক্ষেত্রে সুবিধা হতে পারে। সেক্ষেত্রে নিজ ব্যক্তিত্ব অনুযায়ী এটা গ্রহণ করতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে একটি কথা বলবো যে একটু লাইট কালারের প্যান্ট পরা হলো আর সাদা জামা পরলে কোনো কথাই নেই, বা স্ট্রাইপ দেওয়া জামা হলো, সমস্ত ঘটনাটাই মিটে গেল। পায়ে অবশ্যই শু পরো। মেয়েদের ক্ষেত্রে জুতোর ক্ষেত্রে বলবো অবশ্যই যদি ফ্ল্যাট কোনো জুতো পরা যায় তাহলে মনে হয় তাদের ক্যারি করার করতে সুবিধা। আমি বড় একটা হিল পরে টকটক করে ক্লাসরুমে ঢুকছি, সেই আওয়াজটাও অনেক সময় অনেকের কানে বাজে। সেক্ষেত্রে সেটা আমার মনে হয় গ্রহণযোগ্য সঠিকভাবে নয়। আমি সবটাই তোমাদের পরে এই বিষয়গুলো ছেড়ে দিতে চাইছি। তাহলে একটু সামারাইজ করা যাক যে আমরা পোশাকটা ঠিকঠাক করবো। অবশ্যই খাদ্যাভ্যাস যার যেরকম আছে, এমন কোনো খাবার রাত্রে আগের দিন খাবো না যাতে করে আমার পেটের সমস্যা দেখা দিতে পারে, সেটাও একটু খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত ঘুম দিয়ে ফ্রেশ হয়ে একদম আমরা চলে যাব। আর অবশ্যই আমি যে স্টেশন থেকে উঠছি আর যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি, অবশ্যই কিন্তু সেই জায়গাটা আমি জেনে যাব যে আমার এত কিলোমিটার ডিস্টেন্স, এটা কিন্তু অবশ্যই জেনে যাব। সেই দিনের বাংলা তারিখ কি, বাংলা মাস কি এবং কত সন, সেটা কিন্তু অবশ্যই জেনে যাব। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই গেল হচ্ছে একটা প্রাথমিক ধারণা যে আমি একেবারে সহজে কি পড়ব আর কিভাবে আমি উপস্থাপন করব, তার একটি বিষয় নিয়ে সামান্য একটু তোমাদের ধারণা দেয়া হলো। পরবর্তীতে আমি যেটা তোমাদের বলবো যে আমি একটি বিষয় ধরেই বলবো এবং কয়েকটি প্রশ্নের সম্মুখীন হয়েই বলবো যে এই প্রশ্নের যদি মোকাবেলা করতে হয় তার উত্তর কি হবে। ঠিক আছে, তোমরা এইটুকু আপাতত দেখো, আমার মনে হয় তোমাদের কাজে লাগতে পারে। সবাই দীপাবলির উজ্জ্বল আলোক ধারণ করো অন্তরে এবং তার আভা চারিদিকে ছড়িয়ে পড়ুক, এই আশা করছি। সবাই ভালো থেকো।